সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা লিটারেরি টার্মসের বাকি 10টি লিটারেরি টার্ম পড়ব। এই সিরিজের এটাই লাস্ট ভিডিও। এখানে যে 10টি আছে এই 10টি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং এটুকু পড়লে আমি মনে করি সাহিত্য পড়ার জন্য প্রয়োজন যতগুলো লিটারেরি টার্ম তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো আপনাদের পড়া হয়ে গেছে ইতোমধ্যে। আর এগুলো দিয়েই আপনারা সাহিত্যকে ভালোভাবে বুঝতে এবং শিখতে পারবেন। তো দেরি না করে আমরা শুরু করে দিই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যালেগরি। শব্দটার অর্থ রূপক। এটা এমন এক ধরনের গল্প, কবিতা বা ছবি যেখানে ক্যারেক্টার, হ্যাঁ, ঘটনা বা পরিবেশ এই ধরনের বিষয়গুলোর একটা সিম্বলাইজ করে, এটার একটা প্রতীক হিসেবে কাজ করে। যেমন ডেফিনিশনটা হচ্ছে an allegory is a story, poem, or picture in which characters, events, or settings symbolize abstract ideas like morality, religion, or politics. অর্থাৎ রূপক হচ্ছে এমন এক ধরনের একটা গল্প, কবিতা বা ছবি যেখানে চরিত্র, ঘটনা বা যে সেটিংস, এখানে সেটিংস দ্বারা পরিবেশ বোঝাচ্ছে, আশেপাশের পরিবেশ, সেটিংস, এগুলোর মধ্যে একটা যে ধর্ম বা রাজনীতির একটা যে বিমূর্ত ধারণা আছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আছে, সেটাকে সিম্বলাইজ করে অ্যালেগরি। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই, যেমন হচ্ছে অ্যানিম্যাল ফার্ম বাই জর্জ অরওয়েল। এখানে দ্য অ্যানিমেলস রিপ্রেজেন্ট ডিফারেন্ট সোশিয়াল ক্লাসেস অ্যান্ড পলিটিক্যাল ফিগার্স অফ দ্য রাশিয়ান রেভলিউশন। অ্যানিম্যাল ফার্ম জর্জ ওয়েল যখন লিখেন তখন রাশিয়ান রেভলিউশন চলতেছিল এবং তিনি তৎকালীন ওই রাশিয়ান রেভলিউশনটাকে ব্যাখ্যা করার জন্য ব্যঙ্গাত্মকভাবে এই অ্যালেগরিক্যালি তিনি অ্যানিম্যাল ফার্ম বইটা লিখেন। এখানে তিনি বিভিন্ন অ্যানিমেলকে বিভিন্ন সোশ্যাল ক্লাসে দেখিয়েছেন, কেউ উচ্চবিত্ত, কেউ নিম্নবিত্ত, কোনো প্রাণী, এইভাবে তিনি রিপ্রেজেন্ট করেছেন। সো এটাই হচ্ছে অ্যালেগরি। খুব সহজ ভাষায় অ্যালেগরি হচ্ছে এক ধরনের রূপক যেটা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন ক্যারেক্টার, গল্প বা পরিবেশ সৃষ্টির মাধ্যমে। দ্যাটস ইট। এটা পরীক্ষাতে আসতে পারে, এটা ডেফিনেশনটা আপনারা জেনে নেবেন, শিখে নেবেন। এবার আসি ক্যান্টোতে। A canto is a main division of a long poem, similar to a chapter in a novel. এখানে আপনাদেরকে আমি একটা ছোট উদাহরণ দিই। সেটা হচ্ছে, আপনারা শ্রীকান্ত বইটার নাম শুনেছেন? শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো শ্রীকান্ত বইটা যদি কখনো কিনতে যান, সেটার বিভিন্ন খণ্ড দেখবেন, খণ্ড 1, খণ্ড 2, খণ্ড 3। তো এই যে খণ্ড, হ্যাঁ, একটা গল্পের একটা পার্ট, বিভিন্ন মুভির পার্ট থাকে না, যেমন অ্যাভেঞ্জার্স মুভির যে পার্ট থাকে, অ্যাভেঞ্জার্স পার্ট 1, অ্যাভেঞ্জার্স পার্ট 2। এই যে মুভির পার্ট হওয়া বা গল্পের বা উপন্যাসের পার্ট হওয়া বা কবিতার যদি পার্ট হয় বা খণ্ড তৈরি হয়, সেটাকে ইংলিশে ক্যান্টো বলে। যেমন দ্য ডিভাইন কমেডি বাই ডান্টে, ডান্টে একজন বিখ্যাত লেখক, ইতালিয়ান, ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস। এই ডিভাইন কমেডিটা 3টা ভাগে বিভক্ত, ইনফার্নো, পurgatorio, প্যারাডাইসো। তো এটা খুবই বিখ্যাত। তারপর এখানে আপনাদের বোঝার স্বার্থে আরও দুইটা আমি উদাহরণ দিচ্ছি। এটা আমাদের শিক্ষাবর্ষে অন্তর্ভুক্ত আছে, আপনার এডমান্ড স্পেন্সার এবং জন মিল্টনের লেখা পাবেন 3rd ইয়ারে। তো এই যে দ্য ফেরি কুইন, বুক 1, ক্যান্টো 1, হ্যাঁ, শুধুমাত্র প্রথম খণ্ড, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, বিখ্যাত। তো এই হচ্ছে ক্যান্টো অর্থাৎ খণ্ড। আচ্ছা, এবার আমরা চলে যাই তারপরেরতে, কোরাস। কোরাস হচ্ছে a group of performers in Greek drama who comment on the action of the play and express public opinion. আপনারা যখন সেকেন্ড ইয়ারে ইডিপাস রেক্স পড়বেন সফোক্লেসের, দ্য কোরাস রিয়াক্টস টু ইভেন্টস অ্যান্ড প্রোভাইডস ব্যাকগ্রাউন্ড ফর দ্য অডিয়েন্স। এখানে আসলে কোরাস হচ্ছে এ গ্রুপ অফ পারফরমার্স যারা গ্রিক ড্রামাতে পাশে থেকে কমেন্ট করে। অর্থাৎ একটা ড্রামা যখন চলতেছে, একটা যখন নাটক চলে, তখন তো নাটক নির্মিত হতো থিয়েটারে,
তো ওই সময় ওই নাটকের চলমান ঘটনার উপরে মন্তব্য করতো, বা আছে না আমরা মুভিতে অনেক সময় বিভিন্ন ভয়েস ওভার শুনি যে কোনো একজন গল্পকথক গল্প বোঝাচ্ছে দর্শককে, সেটার কাজ করতেছে হচ্ছে কোরাস। কোরাসের কাজই হচ্ছে কমেন্টারি করা, ঠিক আছে, মন্তব্য করা, বাস। তারপর হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্স ইজ দ্য কোয়ালিটি অফ এ টেক্সট হোয়ার আইডিয়াস আর লজিক্যালি কানেক্টেড অ্যান্ড ইজি টু ফলো। এটার অর্থ হচ্ছে, কোহেরেন্সের অর্থ দাঁড়ায় সুসঙ্গতি, হ্যাঁ। তো এটা এক ধরনের কোয়ালিটি অফ এ টেক্সট, কোহেরেন্স ইজ দ্য কোয়ালিটি অফ এ টেক্সট হোয়ার আইডিয়াস আর লজিক্যালি কানেক্টেড, যেখানে আইডিয়াগুলো বা ধারণাগুলো যৌক্তিকভাবে সংযুক্ত অ্যান্ড ইজি টু ফলো, এবং অনুসরণ করা সহজ। উদাহরণস্বরূপ যেমন এ ওয়েল রিটেন এসে হোয়ার ইচ প্যারাগ্রাফ ফ্লোজ ন্যাচারালি ইনটু দ্য নেক্সট শোজ কোহেরেন্স। একটা প্রবন্ধ আমরা যেমন গরু রচনায় লিখেছি, তাই না? গরু রচনায় কি আমরা তো একে ধারায় আসছি না, ভূমিকা, ভূমিকার পরে গরুর এই এই ফিচার ওই ফিচার, গরুর উপকারিতা অপকারিতা, বা আমরা যখন রচনা লিখেছি যে বাংলাদেশে ষড়ঋতু, ষড়ঋতুর ভূমিকা, তারপর বাংলাদেশের ঋতু কয়টা, এটা নিয়ে একটা পার্ট, তারপর বাংলাদেশের 6টা ঋতুকে নিয়ে 6টা ছোট ছোট প্যারাগ্রাফ, তারপরে আবার অপকারিতা, তারপরে শেষে গিয়ে উপসংহার। এই যে লজিক্যালি একটার পর একটা প্যারাগ্রাফ যুক্ত হয়ে একটা এসে তৈরি করা, এটাই হচ্ছে কোহেরেন্স, যেটা লজিক্যালি কানেক্টেড থাকে। যেমন গ্রীষ্মের পরে অবশ্যই আমরা বর্ষা লিখছি, গ্রীষ্মের পরে আমরা শীত লিখিনি, তাই না? এটাই হচ্ছে কোহেরেন্স। ঠিক আছে, আমরা এখন যাব এপিগ্রামে। এপিগ্রাম এ শর্ট, উইটি অ্যান্ড সামটাইমস স্যাটারিক্যাল স্টেটমেন্ট অর পোয়েম, অর্থাৎ একটা ছোট, মজার আর একটা ব্যঙ্গাত্মক বিবৃতি অথবা এক ধরনের কবিতা। যেমন এখানে এক্সাম্পলটাই দেখতে পাই আমরা, আই ক্যান রেজিস্ট এভরিথিং এক্সেপ্ট টেম্পটেশন, অস্কার ওয়াইল্ড। তো এখানে একটু কিন্তু মজাদার একটা ব্যঙ্গাত্মক বিবৃতি দিয়েছে অস্কার ওয়াইল্ড। এটার অর্থ যদি দেখি আমরা, যে আমি প্রলোভন ছাড়া সব কিছুকেই প্রতিরোধ করতে পারি। তো মানুষ প্রলোভন ছাড়া আর কী জিনিসকে প্রতিরোধ করবে, তাই না? কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? এই কিছুটা প্যারাডক্সের মতো, বাট প্যারাডক্সটা থিওরিটিক্যাল এবং অনেক ভাস্ট আইডিয়াগুলোকে রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে এপিগ্রাম। ঠিক আছে, এটা শর্ট, ছোট্ট, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আমরা নেক্সট চলে যাই। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট, কার্পে ডিএম। এটা আপনারা এখনই জেনে নিলে ভালো, তবে এটার প্রয়োগ হবে আপনাদের থার্ড ইয়ারে, যখন অ্যান্ড্রো মার্ভেলের কবিতা পড়বেন টু হিজ কয় মিস্ট্রেস তখন। যেমন কার্পে ডিএমের যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে এ ল্যাটিন ফ্রেজ, এটা একটা ল্যাটিন কথা কিন্তু, হ্যাঁ, কার্পে ডিএম। এটার অর্থ হচ্ছে সিজ দ্য ডে, অর্থাৎ দিনটাকে কাজে লাগাও। কিছুটা ওই যে বর্তমানে বাঁচো, এই ধারণার উপর নির্ভর করে এই কথাটা বলা। ইট এনকারেজেস পিপল টু টেক দ্য মোস্ট অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট, এটা মানুষকে বর্তমান মুহূর্তকে সর্বাধিক কাজে লাগাতে উৎসাহিত করে। আমরা যদি অ্যান্ড্রু মার্ভেলের ওই কবিতাটা পড়ি, যে টু হিজ কয় মিস্ট্রেস, সেখানে কবিতাটিতে বক্তার যে প্রেমিকা, তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠতা গ্রহণ করার জন্য, হ্যাঁ, আহ্বান জানায় আমাদের মেইন যে প্রোটাগনিস্ট থাকে সেখানে। কারণ সময় হচ্ছে সীমিত, মৃত্যু অপেক্ষা করছে, মানুষের জীবন অনেক ছোট। আমরা মনে করি যে হয়তো আমাদের জীবন অনেক লম্বা, অনেক বড়, অনেক সময় আছে, আজ না কাল করব, কাল না পরশু করব, কিন্তু এটা কখনো হয়ে ওঠে না। কাল কাল বলতে বলতে কখনো হয়ে ওঠে না। আমরা যতই বলি আজ পড়বো না, আজকের পড়া কাল পড়বো, এই কাল কিন্তু কখনো আসে না। আপনাকে সবসময় আজকেই পড়তে হয়, এখন পড়তে হয়। টু বি অনেস্ট, চিন্তা করে দেখবেন, হ্যাঁ, যে ভবিষ্যৎ কখনো বর্তমানে আসে না, আসতে পারে না। বর্তমান কখনো ভবিষ্যতে যেতে পারে না, তবে বর্তমানের কারণে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে, সেটাই হচ্ছে কর্মের কারণে ঘটে। তো অ্যান্ড্রু মার্ভেলও তার এই কবিতাতে এই জিনিসটা প্রয়োগ করেছে, কার্পে ডিএম, সিজ দ্য ডে, অর্থাৎ বর্তমানটাকে কাজে লাগাবো। যে আমরা আর জানি না সময় পাবো কিনা, আমরা দ্রুত একত্র হয়ে যাই, তুমি আমি মিশে এক হয়ে যাই, তাহলে আমাদের এই যে সময়টার উপযুক্ত ব্যবহার হবে। কারণ সময় হচ্ছে নির্দিষ্ট, টাইম ইজ ফাইনাইট অ্যান্ড ডেথ অ্যাওয়েটস, এবং সময় যেহেতু নির্দিষ্ট, তাই মৃত্যু কিন্তু অপেক্ষা করছে। তাই বর্তমান মোমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই বর্তমান মুহূর্তটা একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসবে না।
এই জন্য মানে সময়ের যে গুরুত্ব অপরিসীম জীবনে, এটা এইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে কার্পে ডিয়েম। ওকে, এবার আমরা চলে যাই এপিলগ। এপিলগ হচ্ছে, অর্থাৎ এটা অর্থ হচ্ছে উপসংহার। A section at the end of a literary work that wraps up the story or gives insight into what happens afterward. অর্থাৎ এটা হচ্ছে সেই উপসংহারটা আমরা যেটা রচনায় লিখতাম, কিন্তু এটার একটু ডিফারেন্ট কাজ আছে। এটা হচ্ছে সাহিত্যকর্মের শেষে এমন একটা অংশ যা গল্পটাকে একটা একটা শেষ পরিণতি দেয়, বা পরবর্তীতে কি ঘটতে পারে সেটার একটা ব্যাখ্যা দেয় ছোট করে। যেমন এখানে আপনার বিভিন্ন গল্প পড়ে থাকবেন, বিভিন্ন গল্পের শেষে দেখবেন যে কবি একটু ছোট করে লিখে দিছে, বা কোনো একটা মুভি দেখলেন না, কোনো একটা মুভির পরে যেমন দেখায় দেয় যে আচ্ছা এরপরে কী হইতে পারে বা এরপরে কী হয়েছে। যেমন আমরা যে হ্যারি পটার এক্সাম্পলটা নিই, আপনারা অনেকেই হ্যারি পটার মুভি দেখে থাকবেন। তো দ্য এপিলগ ইন জে কে রাউলিংস ফাইনাল হ্যারি পটার নভেল ইজ এ ওয়েল নোন এক্সাম্পল। এখানে কি হয়, it takes place 19 years after the main events of the story and shows Harry, Ron, and Hermione as adults, sending their own children off into Hogwarts. This epilogue provides a sense of closure by revealing the characters' futures and showing that the conflicts of the story have been resolved. আমরা কি বুঝতে পারলাম যে জেকে রাউলিং এর এই যে শেষের হ্যারি পটার উপন্যাসটার যে উপসংহারটা, এই সময়ে উনি কি লিখে দেখাইছে, উনি ওনার নোভেলটাকে শেষ করছেন এইভাবে যে এই ঘটনাগুলোর 19 বছর পর। দেখে না যে একটা মুভি যদি আমরা দেখি যে 2 বছর পর, 5 বছর পর, একটা লম্বা সময় অতিক্রম হওয়ার পর কি ঘটতেছে তাদের জীবনে, মানে আমাদের দর্শকদের বা পাঠকদের মনে একটা না একটা কিউরিওসিটি জাগে যে এত কিছু ঘটে গেল, এই ক্যারেক্টারতে পরবর্তীতে কী হবে, ওই যে একটা ক্লোজার, যে মনে একটা শান্তি আনা, একটা তৃপ্তি আনা, যে আমি জানি যে হ্যাঁ এখানে একটা এন্ডিং হচ্ছে, একটা শেষ হচ্ছে, মানে স্বস্তি পাচ্ছি। স্বস্তি দেওয়ার জন্য এপিলগের ব্যবহার হয় সাহিত্যকর্মে। সেখানে দেখানো হয় যে নিজস্ব সন্তানদেরকে আবার হগওয়ার্টসে পাঠাইতেছে, যে মেইন 3টা ক্যারেক্টার হ্যারি, রন অ্যান্ড হারমোইনি, তারা এখন বড় হয়ে গেছে, তারা তাদের সন্তানদেরকে হগওয়ার্টসে পাঠাইতেছে যেখান থেকে তারা পড়াশোনা করে বের হয়েছে। এই এপিলগটা কি করে, একটা ক্লোজার দেয়, এটা আমাদেরকে বুঝিয়ে দেয়, এটা রিভিল করে দেয় যে গল্পের যে টুইস্ট ছিল, যে সমস্যা ছিল, এই সেই ঝামেলা ছিল, এগুলো এখন সব মিটে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্যা সবার সমাধান হয়ে গেছে, গল্প এখন পরিপূর্ণ। এবার নতুন দিকে ওরা জীবন মোড় নিয়েছে এবং তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাচ্ছে। এই যে সমাপ্তি, সমাপ্তির অনুভূতি প্রদান করা, এটাই হচ্ছে এপিলগের কাজ। আপনারা এপিলগের সংজ্ঞাটাও শিখে নেবেন, এটা পরীক্ষাতে চলে আসতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাই। ইয়েস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, হামার্শিয়া। হামার্শিয়া হচ্ছে, অর্থাৎ এটা না একটা একটা ত্রুটি। হামার্শিয়া ওয়ার্ডের অর্থ হচ্ছে ত্রুটি। A tragic flaw or error in judgment that leads to the downfall of a tragic hero. এর একটা খুবই মর্মান্তিক ত্রুটি ঘটে যা নায়কের পতনের দিকে নায়ককে ধাবিত করে বা পরিচালিত করে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে ম্যাকবেথ যে ড্রামাটা, যেটা শেক্সপিয়ার লিখেছে, সেখানে একটা ট্র্যাজিক্যাল ফ্ল আছে, একটা ভুল আছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে ম্যাকবেথের অ্যাম্বিশন। ম্যাকবেথের এতটাই উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে এইটাই তাকে তার ধ্বংসের কারণ হিসেবে ফুটে ওঠে। আমরা যখন ম্যাকবেথ পড়ব, আপনারা যদি সময় পান ম্যাকবেথটা পড়ে নিন, আর যদি এখন না পড়েন, এমনিতেও 3rd ইয়ারে পড়তে হবে যখন উঠে যাবেন, সো টেনশন নেই। তো আলটিমেটলি মেইন যে ক্যারেক্টার, অর্থাৎ যে প্রোটাগনিস্টের নিজস্ব ভুলের কারণে তার যদি অধপতন ঘটে, সেটাই হচ্ছে হামার্শিয়া। এখানে ম্যাকবেথের বাইরে আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ইডিপাস রেক্স। ইডিপাস তার নিজের ভুলের কারণেই সে তার ধ্বংসের দিকে ধাবিত হয়। তার উপর ভবিষ্যৎবাণী করা থাকে, একটা ওরাকল থাকে, তারপরেও সে সেদিকেই ধাবিত হয়। এটা একটা ট্র্যাজিক ফ্ল, এটাই হামার্শিয়া। আপনারা যখন বিস্তারিত পড়বেন তখন এটা আরও বুঝতে সুবিধা হবে। আপাতত সংজ্ঞাটুকু বুঝে নিন এবং এটুকু জেনে নিন যে হামার্শিয়া হচ্ছে ট্র্যাজিক ফ্ল, একটা বড় ধরনের ত্রুটি।
মর্মান্তিক ত্রুটি মানে এমন এক ধরনের ভুল যে ভুলের কোনো মাফ নাই। এই ভুল হলে এই ভুলের ফল আপনাকে ভোগ করতেই হবে, এটা যাই হোক। পতন হলে পতন, মানে যত খারাপ হইতে পারে এটা ওই ক্যারেক্টারকে মেনে নিতেই হবে। এটা সবার জীবনে প্রযোজ্য। সাহিত্য কিন্তু জীবনেরই প্রতিফলন, তাই এটা মানব জীবন থেকেই এক প্রকারে উৎসাহ পেয়ে লেখা বা তৈরি করা। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। এখন হচ্ছে সার্কাজম। সার্কাজম কি? ব্যঙ্গ বা ব্যঙ্গাত্মক কিছু বলা। A form of verbal irony where someone says the opposite of what they mean, often to mock or insult. এটা খুবই একটা মজার বিষয় সার্কেজমটা। সার্কেজম আইরনি একই। সার্কেজম এবং আইরনি প্রায় সেম, এদের মধ্যে পার্থক্য আছে সামান্য। পার্থক্যটা হচ্ছে এরকম যে একটা বিদ্রূপ বিপরীত অর্থে আর একটা বাক্য অর্থে, এটা প্রয়োগ করতে করতে আপনারা বুঝে যাবেন অ্যাকচুয়াল পার্থক্যটা। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখি যে কেউ যদি গ্রেট জব বলে ফেলে, কিন্তু কি উপলক্ষে বলছে? when someone spills juice everywhere। ধরেন আপনি অনেক একজন ক্লামজি মানুষ। তো ক্লামজি মানুষ কি? ক্লামজি মানুষ হচ্ছে যারা মানে হাঁটতে গেলে পড়ে যায়, কোনো কিছু ধরতে গেলে মানে ফেলে দেয়, মানে একটু নড়বড়ের ধরনের মানুষ আর কি। ধরুন এমন কোনো লোক, সে জুস খেতে গিয়ে জুস ফেলে দিছে, মানে একটা সাধারণ বাচ্চার মতো, যে ধরতে পারে নাই, ফেলে দিচ্ছে, পড়ে গেছে। এখন আপনি রেগে গিয়ে বা মানে বিরক্তির সুরে বেরোলেন, বাহ দারুণ, গ্রেট জব, জুস ফেলে দিছো, ব্যাপক উপকার করছো না। তো এই যে ব্যঙ্গ করা, হ্যাঁ, এটাই হচ্ছে সার্কাজম। আশা করি আমরা বুঝতে পারছি, হ্যাঁ। তো সার্কাজম হচ্ছে ব্যঙ্গ করা অন্য কাউকে। স্যাটায়ার, স্যাটায়ারও ব্যঙ্গ, কিন্তু এখানে ডেফিনেশনটা আমরা আগে দেখে নিই। A technique used to expose and criticize foolishness or corruption, often using humor, irony and exaggeration. সার্কাজম আর স্যাটায়ারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে স্যাটায়ারে মূর্খতা বা দুর্নীতিকে প্রকাশ বা সমালোচনা করার জন্য ব্যবহৃত একটা কৌশল, যেটার মধ্যে হিউমর থাকতে পারে, আইরনি থাকতে পারে এবং এক্সাজারেট করেও বলা হয়ে থাকতে পারে, একটু বাড়িয়ে চাড়িয়ে বলা আর কি। আলটিমেটলি এক্সপোজ করতেছে এবং ক্রিটিসাইজ করতেছে মূর্খতাকে বা দুর্নীতিকে। স্যাটায়ারের বেস্ট স্যাটায়ার হচ্ছে বড় আকারে হয়, এটা সাহিত্য আকারে। যেমন গালিভার ট্রাভেলস, আপনারা সবাই গালিভার ট্রাভেলস এর নাম শুনেছেন, হয়তো কেউ কেউ মুভিও দেখেছেন। জনাথন সুইফট একজন বিখ্যাত স্যাটায়ারিস্ট। উনি ওনার সাহিত্যকর্মের মাধ্যমে ওনার সময়কালে যে পলিটিক্যাল সমস্যাগুলো ছিল এবং যে সোশিয়াল সমস্যাগুলো ছিল সেগুলোকে মক করেছেন, সেগুলোকে উপহাস করে তিনি তার সাহিত্যকর্মগুলো লিখেছেন। ওনার মতো স্যাটায়ারিস্ট দ্বিতীয় কেউ নেই। তো উনি স্যাটায়ারের জন্য বিখ্যাত। গালিভার ট্রাভেলস যখন আপনারা পড়বেন তখন ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক অবস্থা এর কারণে ওনার লেখা স্যাটায়ারটাকে তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি উনি স্যাটায়ারে কী কী জিনিসকে মক করেছেন। উনি ইংল্যান্ডের দুর্নীতি, ইংল্যান্ডের সামাজিক ব্যবস্থার ভেঙে পড়া, মানুষের মানুষের শ্রেণীবিদ্বেষ, মানুষের মানুষের বৈষম্য, এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন। এটাই হচ্ছে আলটিমেট স্যাটায়ার। আশা করি আপনারা সবগুলোই স্পষ্টত বুঝে গিয়েছেন। আমি মনে করি এটুকু পড়লেই এনাফ। এটুকু জানা থাকলেই আপনাদের সহজ হবে, সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। ধন্যবাদ।